আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান যে আমরা দেখতে চাই যে আমাদের সাথে কোন কোন জেলার শিক্ষার্থী ক্লাসে যুক্ত আছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে কোন কোন জেলার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যারা 19তম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের বাছাইকৃত 3000 প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের আয়োজন। আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা সহ আপনাদের সমাধান তো দিবই, এবং বাংলা সাহিত্যের আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন আপনাদের প্রায় সময় থাকে। তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা কিন্তু প্রায় সময় অনেকগুলো প্রশ্ন পেয়ে থাকি, তো সেখান থেকে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন জেলা থেকে বসে আমাদের সাথে ক্লাস করছেন। সবাই দেখতে পাচ্ছে আপনারা কমেন্ট করছেন। পূর্ণতা পূর্ণতা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। আমাদের রেজা কমেন্ট করেছে বগুড়া থেকে যুক্ত আছে আমাদের মোশাররফ মুশফিকুর রহিম। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত আছে, লক্ষ্মীপুর থেকে যুক্ত আছে, রাঙামাটি থেকে যুক্ত আছে, নাটোর থেকে যুক্ত আছে, চাঁপাই নবাবগঞ্জ থেকে যুক্ত আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত আছে, সবাই লিখছে আসসালামু আলাইকুম। সবার সালাম একসাথে গ্রহণ করছি, ওয়ালাইকুম আসসালাম। ফেনী থেকে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছে। থ্যাংক ইউ। সকল শিক্ষার্থীরা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিবেন, নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে মেনশন করে দিবেন। ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা জানি, বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের প্রেড ব্যাচে কিছুক্ষণ আগে আমি ক্লাস নিয়েছি, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ পড়িয়েছি। বাংলা সাহিত্যের ইতিহাসে 3টা যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টা যুগ? 3টা যুগ। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যদি আমি বলি, প্রধানত বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে 3টা যুগ। কয়টা যুগ বলেন? 3টা যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত 3টা যুগের মধ্যে 3টা যুগ। এই 3টা যুগ কি কি? 3টা যুগ হচ্ছে প্রাচীন যুগ, এক নম্বরে যদি আমি বলি প্রাচীন যুগ, প্রাচীন প্রাচীন যুগ, প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে এক নম্বর হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। 2 নম্বরে আমি যদি বলি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। কোন যুগ? সবাই একটু কমেন্ট করেন, কোন যুগ? সেটা কোন যুগ? বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ। মধ্যযুগ কোনটা? মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত যে সময়কালটা আছে সেটাকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। এবং এই বাংলা সাহিত্যের মধ্যযুগ শেষে এই মধ্যযুগের মধ্যে একটা সময়কাল আছে 1201 থেকে প্রথম 150 বছরকে, প্রথম 150 বছরকে, প্রথম 150 বছর, আনুমানিক 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। যে যুগটা 1201 থেকে প্রায় 1350 পর্যন্ত, এই সময়কালটাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। প্রাচীন যুগের ধারাবাহিকতায় মধ্যযুগে এসে যেরকম সাহিত্যকর্ম রচনা হওয়ার কথা ছিল সেই রকম রচনা হওয়ার না কারণে, মানে রচনা না হওয়ার কারণে বাংলা সাহিত্যের এই পিরিয়ডটাকে প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগে সাহিত্যকর্ম যে তেমন রচনা হয়নি বিষয়টা এরকম নয়। অন্ধকার যুগে তুলনামূলকভাবে কম সাহিত্যকর্ম রচনা হয়েছে, এবং যেগুলো রচনা হয়েছে সেগুলো ছিল বাংলা সাহিত্যে আমরা বলি অনুবাদ সাহিত্যের মতো। যেমন আমরা যদি বলি হলাদ মিশ্রের কিছু সাহিত্যকর্ম ছিল, শেখ সুবোধেয়া ছিল, হ্যাঁ, প্রকৃত পিঙ্গল ছিল। এই সাহিত্যকর্মগুলো ছিল বাংলা সাহিত্যের অন্ধকার যুগের নিদর্শন। তো শিক্ষার্থী বন্ধুরা যারা যারা যুক্ত আছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো। আমরা দেখতে পাচ্ছি মুগদা থেকে যুক্ত আছে, মানিকগঞ্জ থেকে যুক্ত আছে, কিশোরগঞ্জ থেকে যুক্ত আছে, রাজশাহী লিখেছে শেয়ার ডান। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসটা শেয়ার করে লিখবেন শেয়ার ডান। প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসটি শেয়ার করে লিখবেন শেয়ার ডান। সবাই একটু শেয়ার করে লিখবেন শেয়ার ডান, শেয়ার
ডান, সবাই একটু কমেন্ট করে লিখবেন শেয়ার ডান, শেয়ার ডান, সবাই একটু কমেন্ট করে লিখবেন শেয়ার ডান। এরপর একটু আসি আধুনিক যুগ, আধুনিক আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটা? বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে, সরি, বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান পর্যন্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত? বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটা? বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ মূলত হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, এই সময়টাকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলা হয়, বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলা হয়, বাংলা সাহিত্যের আধুনিক যুগ বলা হয়। এখন একটু খেয়াল করেন, এই আধুনিক যুগটাকে আমরা যে বলছি, এই আধুনিক যুগটায় কি কি কাজ হয়েছে বা কি কি এই যে আমরা যুগটা বলছি, এই যুগটাতে কিন্তু বাংলা সাহিত্যের আমাদের যে যে পরিবর্তনগুলো ঘটেছে, পরিবর্তনগুলো ঘটেছে এই বাংলা সাহিত্যের আধুনিক যুগের মধ্যে, আমাদের সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, স্যার কেমন আছেন? অর্পিতা লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঝিনাইদহতে যুক্ত আছেন, ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগ, মধ্যযুগ, হ্যাঁ মধ্যযুগ। এই মধ্যযুগটা হচ্ছে 1201 থেকে 1800, আর 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগ। আমরা এই আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। এই যুগের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলবো। বৈশিষ্ট্য, এই যুগের বৈশিষ্ট্য কি কি? এই যুগের বৈশিষ্ট্যগুলোর যদি নিয়ে কথা বলতে হয়, প্রথমে আমি যদি কথা বলি, এই যুগের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে, এই যুগের সাহিত্যকর্ম রচনা হয়েছে মানবীয় আবেদন ছিল মুখ্য। এই যুগে মানব মুখ্য, মানব মুখ্য, মানব ছিল মুখ্য। এবং এই যুগে, এই যুগে ধর্ম গৌণ হয়ে পড়ে, ধর্ম কি হয়ে পড়ে? গৌণ হয়ে পড়ে। এবং মানবীয় আবেদন মুখ্য। এই জায়গায় আছে দেশপ্রেম, স্বদেশ প্রেম। এই জায়গায় কি আছে? স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম। এই যুগে কি আছে? স্বদেশ প্রেম। এই যুগে আছে স্বদেশ প্রেম, মানবীয় আবেদন মুখ্য, স্বদেশ প্রেম। 3 নম্বরে যদি আমি বলি, এই যুগে আছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি প্রেম, আমরা বলতে পারি ব্যক্তি প্রেম। ব্যক্তি, মানুষ তার প্রিয়সীকে নিয়ে এই যুগে লিখতে শুরু করে, মানুষ মানুষকে নিয়ে লিখতে শুরু করে। তাহলে এই যুগে কি কি ছিল? মানবীয় আবেদন মুখ্য, মানব কেন্দ্রিক লেখালেখি শুরু হয়, এবং স্বদেশ প্রেম, স্বদেশের ভাবনা নিয়ে লেখালেখি শুরু হয়, ব্যক্তি প্রেম নিয়ে শুরু হয়, এবং সমাজ চেতনা। এই যুগের লেখার একটা বিষয় ছিল সমাজ চেতনা, সমাজ চেতনা, সমাজ নিয়ে এই যুগে মানুষ লেখালেখি করতে শুরু করে, যেটাকে আমরা বলছি প্রবন্ধ আকারে মানুষ লিখতে শুরু করে সমাজ নিয়ে, সমাজ বিষয় নিয়ে এই যুগে কিন্তু লেখালেখি হয়, এই যুগে লেখালেখি হয়। তো বাংলা সাহিত্যে আধুনিক যুগটা আমরা যদি বলতে যাই, মোটা দাগে যদি বলি, বাংলা সাহিত্যে আধুনিক যুগ পুরোটাকে আমরা আধুনিক যুগ বলতে পারি। বাংলা সাহিত্যে এখন যে বর্তমান যুগটা আছে, এখান পর্যন্ত, সেই 1801 থেকে বর্তমান পর্যন্ত, এখানে হবে 1801, হ্যাঁ সময়টা হবে 1801 থেকে বর্তমান পর্যন্ত যত আমরা সাহিত্যকর্ম দেখছি সবই কিন্তু আধুনিক যুগ। তা আধুনিক যুগের আমি সবগুলো পার্ট হয়তো আপনাদের আলোচনা করছি না, বাংলা আধুনিক যুগের যে প্রাচীন যে পরিবর্তনগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, আধুনিক যুগ। এই আধুনিক যুগে কি কি পরিবর্তন হয়? আধুনিক যুগে আমরা বলছি মানব, এখানে মানবীয় প্রেম মুখ্য হয়ে যায়, ব্যক্তি স্বাধীনতা মুখ্য হয়। এইখানে বড় ধরনের একটা যদি পরিবর্তন বলি, এখানে বড় ধরনের একটা পরিবর্তন হচ্ছে উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় 1498 খ্রিস্টাব্দে। আর এই আধুনিক যুগে, বর্তমান সময়ে আমরা আধুনিক যুগে একটা সাহিত্যের পরিবর্তন সবচেয়ে বড় দেখতে পাই, সেটা হচ্ছে আগে মুদ্রিত গ্রন্থ ছিল না, কোনো ছাপার বই ছিল না, পাণ্ডুলিপি ছিল। কিন্তু আধুনিক যুগে প্রথম ছাপাখানায় বই, প্রেসে ছাপাখানায় বই ছাপা হয়, বা প্রিন্টিং প্রেসে ছাপা হয়। লিখিত বইয়ের পরিবর্তে মুদ্রিত বই, মুদ্রিত গ্রন্থ বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়। তাহলে আমরা বলতে পারি আধুনিক যুগের একটা বড় নিদর্শন হচ্ছে মুদ্রণ যন্ত্র, মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়। তাহলে আধুনিক যুগে কি আসে? আধুনিক যুগে মুদ্রণ যন্ত্র, আধুনিক যুগে কি হয়? মুদ্রণ যন্ত্রের চালু হয়, মুদ্রণ যন্ত্র
চালু হয়, চালু হয়। তাহলে মুদ্রণ যন্ত্রতে কি হয়? মুদ্রণ যন্ত্রতে কি হয়? মুদ্রণ যন্ত্রতে হচ্ছে বই ছাপা শুরু হয়। এই মুদ্রণ যন্ত্র নিয়ে আবার যদি কথা বলতে যাই, উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র চালু হয় উপমহাদেশে, মানে আমাদের এই উপমহাদেশে, মহাদেশে, আমাদের এই বাংলাদেশে নিয়ে আলোচনা পরে আসতেছি। উপমহাদেশে, মহাদেশে, উপমহাদেশে সর্বপ্রথম চালু হয়, প্রথম মুদ্রণ যন্ত্র চালু হয়, প্রথম মুদ্রণ যন্ত্র চালু হয় উপমহাদেশে, সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র চালু হয় শ্রীরামপুর মিশনারিতে। এটা কোথায়? শ্রীরামপুর মিশনারিতে। উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র চালু হয় 1498 সালে, 1498 সালে। এবং আমাদের ভারতবর্ষে শ্রীরামপুর মিশনারিতে মুদ্রণ যন্ত্র চালু হয় 1800 খ্রিস্টাব্দে। তাহলে উপমহাদেশে সর্বপ্রথম চালু হয়েছে কত সালে? 1498 খ্রিস্টাব্দে। আর আমরা যদি বলি আমাদের শ্রীরামপুর মিশনারিতে, শ্রীরামপুর মিশনারিতে বাংলা মুদ্রণ যন্ত্র চালু হয়, মুদ্রণ যন্ত্র চালু হয়, বাংলা মুদ্রণ যন্ত্র চালু হয় 1800 খ্রিস্টাব্দে বা সালে, 1800 খ্রিস্টাব্দে। তাহলে শ্রীরামপুর মিশনারিতে মুদ্রণ যন্ত্র চালু হয় কত সালে? 1800 খ্রিস্টাব্দে। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। এরপরে আসি, বাংলাদেশের রংপুরে সর্বপ্রথম বার্তাবহ নামে একটি প্রিন্টিং প্রেস চালু হয়। পরীক্ষা প্রশ্ন আসে, উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় কোথায় বা কত সালে? আবার পরীক্ষা প্রশ্ন আসে, ভারতবর্ষে বাংলা মুদ্রণ যন্ত্র সর্বপ্রথম চালু হয় কত সালে? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে। আরেকটা প্রশ্ন হয়, বাংলাদেশে প্রথম ছাপাখানা, বাংলাদেশের প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস, ছাপাখানা অথবা মুদ্রণ যন্ত্র চালু হয় রংপুরে। কোথায়? রংপুরে। অনেকে এটা গাজীপুর আমরা দেই উত্তর, কিন্তু এটা রাইট অ্যান্সার হচ্ছে রংপুর। যন্ত্রের নাম ছিল বার্তাবহ। যন্ত্রটার নাম ছিল কি? বার্তাবহ। এই যন্ত্রটি বার্তাবহ নামে আমাদের রংপুরে এই যন্ত্রটি, ছাপাখানাটি, প্রিন্টিং প্রেসটি চালু হয়। এটা চালু হয় কত সালে? এটা চালু হয় 1848 সালে, 1848 সালে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, বাংলাদেশে প্রথম ছাপাখানা তৈরি হয় কত সালে? 1848 সালে। কোথায় চালু হয়? রংপুরে। নাম কি ছিল? বার্তাবহ। সবাইকে ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ক্লিয়ার? দ্রুত একটু কমেন্ট করে জানো সবাইকে ক্লিয়ার? ওকে, এখন একটু আসি আমরা আরেকটু তথ্য দেই। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? আমরা একটু লিখবো, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায়, সবাই একটু লিখবেন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম, মুদ্রিত প্রথম গ্রন্থের নাম, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। এরপর একটু আসি, আমরা লিখবো বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প সংগ্রহের নাম কি? সবাই একটু লিখবো, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প গ্রন্থ, প্রথম গল্প সংগ্রহের নাম কি? গল্প সংগ্রহের নাম, সবাই একটু বলেন তো, গল্প সংগ্রহের নাম কি? বলেন সবাই একটু কমেন্ট করে জানান তো, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প সংগ্রহের নাম কি? গল্প সংগ্রহের নাম কি? সবাইকে বলেন তো দেখি। গল্প সংগ্রহের নাম হচ্ছে ইতিহাস মালা।
ইতিহাস মালা, ইতিহাস মালা, গল্প সংগ্রহের নাম হচ্ছে ইতিহাস মালা, ইতিহাস মালা, ইতিহাস মালা, সবাই একটু লিখেন ইতিহাস মালা। এই ইতিহাস মালা কে লিখছেন? এই ইতিহাস মালা লিখছেন উইলিয়াম কেরি। উইলিয়াম, উইলিয়াম বহু ভাষার পণ্ডিত উইলিয়াম, উইলিয়াম কেরি। এটা কে লিখছেন? উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। এই গল্প গ্রন্থ কে লিখছেন? উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। সবাইকে ক্লিয়ার? উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি লিখছেন। ওকে, তিনি ছিলেন বহু ভাষায় পণ্ডিত। তিনি বাংলা বিভাগের প্রথম, বাংলা উপমহাদেশে আমাদের এই ভারতবর্ষে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ যে প্রতিষ্ঠা করেন এবং বাংলা বিভাগ চালু করেন, সে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন এবং তিনি বহু ভাষায় পণ্ডিত ছিলেন। এই উইলিয়াম কেরি বাইবেলের বঙ্গানুবাদ করেন, বাইবেল, ধর্মীয় গ্রন্থ বাইবেলের বঙ্গানুবাদ করেন এই উইলিয়াম কেরি। ক্লিয়ার? ওকে, এই উইলিয়াম কেরি যদি আমি বলি ইতিহাস মালা কবে লিখছে, এটা হচ্ছে 1761 থেকে 1834 সালে। 1761 থেকে 1834 সাল পর্যন্ত তিনি এই গ্রন্থটা তিনি রচনা করেছেন। যদি সময়কাল হয় তাহলে হবে 1734 থেকে 1800, ভুল লিখলাম নাকি, 1700, আমরা একটু লিখি 1761 থেকে 1834 সাল পর্যন্ত এই সময়কালটাতে তিনি এই ইতিহাসমালা গল্প গ্রন্থটি তিনি রচনা করেন, ইতিহাসমালা গল্প গ্রন্থটি রচনা করেন। এরপর আমরা লিখব বাংলা ভাষায় প্রথম পত্র সাহিত্য। বাংলা ভাষায় প্রথম পত্র সাহিত্য, পত্র সাহিত্য রচনা করেন, পত্র সাহিত্য রচনা করেন। পত্র সাহিত্যের নাম ছিল, বাংলা ভাষার প্রথম পত্র সাহিত্যের নাম হচ্ছে লিপিমালা, 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 লিপিমালা। রচনা করেন কে? এই লিপিমালা রচনা করেন রামরাম বসু, রাম বসু। এই রামরাম বসু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শিখেছিল। এই রামরাম বসু লিখেন কি? লিপিমালা। এই লিপিমালা প্রকাশে কত সালে? 1758 থেকে। এটা লেখা হয় 1757 থেকে 1813 সাল পর্যন্ত এই গ্রন্থটি রচনা হয় বা প্রকাশিত হয় 13 সালে। সবাইকে আমরা এই পর্যন্ত ক্লিয়ার? সবাইকে আমরা এই পর্যন্ত ক্লিয়ার? এরপর আমরা আসবো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের এখানে হয়তো আছে, আমরা পাবো, এই যে আছে। ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে আমরা আলোচনা করব। যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, এখন একটু আসি, যুগ সন্ধিক্ষণ সময়টা কবে? যুগ সন্ধিক্ষণ বলতে আপনারা কি বুঝেন? ফোর্ট উইলিয়াম কলেজ, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ। ওকে, একটু আসি। সবাই দেখেন, যুগ সন্ধিক্ষণ বলতে আমরা কি বুঝি? যুগ সন্ধিক্ষণ, সবাইকে বলেন তো, যুগ সন্ধিক্ষণ বলতে আমরা কি বুঝি? যুগ সন্ধিক্ষণ মানে হচ্ছে যেটা যুগের সন্ধিক্ষণ। বাংলা সাহিত্যে 1760 থেকে 1860 পর্যন্ত এই সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। কি বলা হয়? যুগ সন্ধিক্ষণ। মানে মধ্যযুগের শেষ পিরিয়ডটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। মধ্যযুগ শেষ, আধুনিক যুগ শুরু হচ্ছে, তাহলে মধ্যযুগের শেষ সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণের শুরুর সময়টাকে বলা হয় অবক্ষয় যুগ। কি বলা হয়? অবক্ষয় যুগ। এই সময়টাকে কি বলা হয়? অবক্ষয় যুগ। এই অবক্ষয় যুগের একমাত্র প্রতিনিধি ছিলেন কে? এই যুগ সন্ধিক্ষণের একমাত্র প্রতিনিধি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই সময়টার প্রতিনিধি কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্ত কি করেন একটু খেয়াল করি। ঈশ্বরচন্দ্র গুপ্ত এর জীবনকাল কত ছিল? জীবনকাল ছিল 1812 থেকে 1859 পর্যন্ত। এই সময়টাতে তার রচনায় মধ্যযুগের কাব্যের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের কাব্যের বৈশিষ্ট্য সমানভাবে বিদ্যমান ছিল। তাহলে যুগ সন্ধিক্ষণ বলতে আমরা বুঝতে পারতেছি যে সাহিত্য কর্মটাতে মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল এবং আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল। সেই সময়টাতে তিনি আমাদের এই ঈশ্বরচন্দ্র গুপ্ত রচনা করেছেন এবং তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণের কবি। সবাই কি স্ক্রিনশট নিছি? আমরা দ্রুত একটু স্ক্রিনশট নেই। ওকে, স্ক্রিনশট নিয়ে আসা আমরা লিখবো এসএস ডান। স্ক্রিনশট নিয়ে আসা লিখবো আমরা এসএস ডান। যারা যারা স্ক্রিনশট নেন নাই দ্রুত স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আমাকে লিখবেন এসএস ডান, এসএস ডান।
সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার হলে লিখবেন ক্লিয়ার। ওকে, এরপর একটু আসি গদ্য গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ। বাংলা সাহিত্যে এই আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে গদ্য সাহিত্য, গদ্য ভিত্তিক রচনা, মানে গদ্য ছন্দের রচনা শুরু হয়। আমরা জানি প্রাচীন যুগে গদ্য ছন্দের রচনা হতো না। প্রাচীন শাখা, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা ছিল কাব্য। এই সময়টাতে কাব্যিক ভাষায় লেখালেখি হতো, ইভেন কাব্যিক ভাষায় মানুষজন কথাবার্তা বলতো। তাহলে বাংলা সাহিত্যের আধুনিক যুগে এসে একটা পরিবর্তন হয় মোটা দাগে, সেটা হচ্ছে এই যুগে গদ্য সাহিত্যের উদ্ভব ঘটে। তার প্রথম স্তর আমরা যদি বলি আধুনিক যুগের স্তরকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক যুগের উদ্ভব ও বিকাশকে আমরা কয় ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করা হয়েছে। অনেক কবি অনেক ভাবে মতবাদ দিয়েছেন, কেউ কেউ বলছে 6 ভাগে ভাগ করা হয়েছে, কেউ বলেছে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমাদের এই আধুনিক যুগকে তিনি 4 ভাগে, গদ্য যুগের উদ্ভবকে 4 ভাগে 4টা স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরে বলেছেন সূচনা। এই যুগটা কত? এই যুগটা হচ্ছে 16 শতাব্দী থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে যুগ সন্ধিক্ষণের সময়টাকে বলতেছে। এরপর কি উন্মেষ। উন্মেষ দ্বিতীয় স্তর হচ্ছে উন্মেষ। এই উন্মেষ হচ্ছে 1800 খ্রিস্টাব্দ শ্রীরামপুর মিশনারি থেকে যখন আমাদের প্রিন্টিং প্রেস চালু হয়, এই প্রিন্টিং প্রেস চালু থেকে 1847 পর্যন্ত, দেশভাগ পর্যন্ত এই সময়টাতে ছিল বাংলা সাহিত্যের উন্মেষ। উন্মেষ দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে অদ্ভুতদ্বয়। এই স্তরে কি হয়? বিদ্যাসাগর থেকে, বিদ্যাসাগর যখন লেখালেখি শুরু করে 1847 থেকে, বিদ্যাসাগর থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটাকে বলা হয় মানে অদ্ভুতদ্বয়। অদ্ভুতদ্বয়। তারপর আসি পরিণতি। পরিণতি বাংলা সাহিত্যের পরিণতি চতুর্থ স্টেজ আসছে পরিণতি। এই সময়টা হচ্ছে 1865 থেকে 1865 বঙ্কিমচন্দ্র থেকে বর্তমান পর্যন্ত এই যুগটাকে আমরা বলছি পরিণতি। তার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়টাতে লেখালেখি করতেন, এই বঙ্কিমচন্দ্রের সময়টা থেকে বর্তমান যে সময়টা আছে, এই সময়টাকে আমরা বলছি বাংলা সাহিত্যের পরিণতি। পরিণতি পরিণতি যুগ। তো আমরা সবাই এই জায়গাটা একটু স্ক্রিনশট নিই। সবাই একটু স্ক্রিনশট নিয়ে আমাকে লিখবেন এসএস ডান। স্ক্রিনশট নিয়ে সবাই একটু লিখবেন এসএস ডান। স্ক্রিনশট নিয়ে লিখবেন এসএস ডান। স্যার সাইডে যান। ওকে, সাইডে আসছে। সবাই একটু এসএস ডান। স্ক্রিনশট নিয়ে লিখবেন এসএস ডান। সবাই একটু স্ক্রিনশট নিয়ে লিখবেন এসএস ডান। আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই লাভ রেক কমেন্ট করেন তো একটা দেখি। ক্লাস কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানান তো। সবাই একটু ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানান। আখিমনি লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম খাতুন রোজা লিখেছে এসএস ডান, থ্যাংক ইউ। সুমাইয়া লিখেছে এসএস ডান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সুরমি বেগম লিখেছে এসএস ডান, থ্যাংক ইউ। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, এরপরে একটু আসি ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ বলতে গেলে এই বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যে সবচেয়ে বড় অবদান, বাংলা ভাষা ও সাহিত্যে বিশাল বড় অবদান রাখে এই ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ যদি আমি বলতে যাই, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ যদি আমি বলি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়। এটা পরীক্ষা প্রশ্ন আসে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ করে বাংলা বিভাগ চালু হয় কত সালে? সবাই একটু কমেন্ট করে জানান তো ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 4 মে 1801 সালে। 1801 সালে বা 1801 খ্রিস্টাব্দে। তাহলে 4 মে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়। আর বাংলা বিভাগ চালু করে সর্বপ্রথম বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন কে? বাংলা বিভাগ চালু করে বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হন কে? বিভাগীয় প্রধান সবাই একটু কমেন্ট করে জানান তো প্রথম বিভাগীয় প্রধান হন কে? প্রথম বিভাগীয় প্রধান বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হন একজন ইংরেজ, নাম হচ্ছে বাংলা বিভাগীয় প্রধান হন উইলিয়াম কেরি। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন কে? উইলিয়াম কেরি। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন উইলিয়াম কেরি। সবাইকে ক্লিয়ার? উইলিয়াম কেরি। তাহলে প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগের প্রধান, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগের প্রধান ছিলেন কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম
কেরি, উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এই প্রশ্ন যদি আসে তাহলে এই মোটামুটি মোটা দাগে এই জায়গা থেকে প্রশ্ন আসে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন প্রাইমারি নিবন্ধন পরীক্ষাগুলিতে এর বেশি ডিপ তথ্য আসে না। ওকে, তাহলে আমরা এতটুকুই দেখি। আমরা আসি হিন্দু কলেজ বা ইয়ং বেঙ্গল বা হিন্দু কলেজ। এই হিন্দু কলেজ থেকে আপনাদের বাড়ির কাজ রইল। হিন্দু কলেজ, হিন্দু কলেজটা আপনাদের SW রইল। হিন্দু কলেজ, এই ভারতের হিন্দু কলেজও বাংলা বিভাগে মোটা দাগে অবদান রাখেন। ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা, ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা আমরা যদি বলি হেনরি ডেভিড ডিরোজিও ইয়ং বেঙ্গল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন, যেখানে এই সংগঠনের মাধ্যমে তিনি কি করেন, তিনি বাংলা সাহিত্যের পুরনো ধাঁচ থেকে বাংলা সাহিত্যকে নতুন ধাঁচে আবির্ভাব করার জন্য একটি সংগঠন করেন, যেখানে তিনি বাংলা সাহিত্যের নব্য বা নবায়ন করার জন্য তিনি একটি সংগঠন করেন, নাম দেন ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গলের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও, নামটা খেয়াল রাখবেন, ডিরোজিও। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় সবাই একটু বলেন তো, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? হিন্দু কলেজ, এই যে শব্দগুলো আমি বলছি এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা সাহিত্যে আধুনিক যুগের সাথে অতপ্রতভাবে জড়িত। আপনাদের জন্য বাড়ি কাজ হলো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এরপর একটু আসি, বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? সবাই তো আমাকে বলেন, বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? সবাই একটু কমেন্ট করে জানান, বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? এখানে আছে 1800 শতক, 1700 শতক, 19 শতক, 20 শতক। বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড অফিসার 2011 প্রশ্নটা আসছে, রাইট অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। রাইট অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? আধুনিক পর্ব শুরু হয় আমরা জানি 1801 থেকে আধুনিক পর্ব শুরু হয়। এই 1801 মানে কত শতক? 1801 থেকে 1899 পর্যন্ত এই সময়টাকে বলা হয় 19 শতক। কি বলা হয়? এই শতকের হিসাবটা মনে রাখবেন। আমরা যে বলি 650 থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু। 650 মানে কি? 650 মানে হচ্ছে সপ্তম শতক। 650 মানে কি? সপ্তম শতক। মনে রাখবেন, শতকের হিসাব সবসময় যত শতক আছে তার চেয়ে একটা বেশি বাড়ায় বলবেন। ওকে, তাহলে 19 শতকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় কোন শতকে? 19 শতকে। রাইট অ্যান্সার হবে 19 শতক। রাইট অ্যান্সার কি হবে? 19 শতক। রাইট অ্যান্সার হবে 19 শতক। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 28তম বিসিএসে আসছে, 28 বিসিএসে আসছে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? সবাই তো আমাকে কমেন্ট করে জানান, বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? গদ্যের সূচনা হয়, সবাই তো আমাকে বলেন, বাংলা সাহিত্যে কবে গদ্যের সূচনা হয়? তাহলে আমরা জানি গদ্য সাহিত্য সূচনা হয়েছে বা গদ্য সাহিত্য রচনা হয়েছে কোন শতকে? আধুনিক যুগে। আর আধুনিক যুগের সূচনাকাল কবে বলেন তো দেখি? এখানে আছে 9ম শতক, ত্রয়োদশ শতক, ষোড়শ শতক, আর হচ্ছে 19 শতক। তাহলে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয় তখন গদ্য যুগের সূচনা হয়। আর আমরা জানি বাংলা সাহিত্যে মধ্যযুগ এবং প্রাচীন যুগে ছিল কাব্যিক যুগ, আর গদ্য বা গদ্য ছন্দের রচনা শুরু হয় আধুনিক যুগে। যেহেতু আধুনিক যুগের সময়কাল হচ্ছে 19 শতক, তার মানে রাইট অ্যান্সার হবে 19 শতক। যারা রাইট অ্যান্সার হয়েছে, যাদের উত্তর সঠিক হয়েছে, তারা নিজেদের জন্য একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। যাদের উত্তর সঠিক হয়েছে তারা নিজেদের জন্য একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। এরপর আসি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কত তারিখে স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ আমরা একটু আগে পড়েছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? দেখেন, আমরা অনেক সময় অনেক তারিখ মনে থাকে না, কিন্তু মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে আমরা কিন্তু সঠিক উত্তর কমেন্ট করতে পারি। দেখেন, কত তারিখে প্রতিষ্ঠা হয়েছে এটা আমিও জানি না। মনে করেন আমিও জানি না কত তারিখে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমি এইটা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1800 খ্রিস্টাব্দে, আর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়েছে 1801 সালে। তাহলে 1800 সালে কি চালু হয়? 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ চালু হয়। দেখেন তো অপশনগুলিতে 1800 সাল কোথায় কোথায় আছে? 1800 সাল একটা জায়গায় আছে, সেটা হচ্ছে অপশন গতে। তাহলে 1800 সালের 4 মেতে এটা চালু হয়েছে, এটা বোঝাই যায়। তার মানে 1800 খ্রিস্টাব্দে 4 মেতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয় সবাই একটু বলেন, কবে? রাইট অ্যান্সার কবে?
রাইট অ্যান্সার কবে হবে? রাইট অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে 4 মে। 1800 খ্রিস্টাব্দে 4 মে। 1800 খ্রিস্টাব্দে 4 মে। এরপর একটু আসি, বলছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতাকে। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে কে? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নেলস, লর্ড উইলিয়াম ক্যারি, আর আরেকটা হচ্ছে ক্লার্ক মার্শম্যান। একটু বলেন তো, ক্লার্ক মার্শম্যান নাকি উইলিয়াম ক্যারি নাকি লর্ড কর্নওয়েল নাকি লর্ড ওয়েলেসলি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে সবাই একটু বলেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? সবাই 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করেন। 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। আর ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করেন, বাংলা বিভাগ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন এই উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি হচ্ছে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বা বাংলা বিভাগ চালু করেন, অথবা বাইবেলের ধর্ম প্রচারের জন্য বাইবেলের বাংলা অনুবাদ বা বঙ্গানুবাদ চালু করেন এই উইলিয়াম কেরি। তাহলে এখানে রাইট অ্যান্সার বলছে প্রতিষ্ঠা করছেন কে? প্রতিষ্ঠা করছে লর্ড ওয়েলেসলি, আর বাংলা বিভাগ চালু করছে উইলিয়াম কেরি। বাংলা বিভাগ চালু করছেন উইলিয়াম কেরি। তাহলে 4 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 4 নম্বর রাইট অ্যান্সার হবে অপশন ক। অপশন ক। অপশন ক। এরপর আসি, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? গদ্য সাহিত্যে বাংলা সাহিত্যে গদ্য সাহিত্যে ভূমিকা পালন করে কে? গদ্য সাহিত্যে ভূমিকা পালন করে কে বা অবদান রাখেন কে? এটা অনেকগুলো পরীক্ষা আসছে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে একটু আমাকে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন নাকি সংস্কৃত কলেজ? রাইট অ্যান্সার কি হবে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে। 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করেন। 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বাংলা সাহিত্যে গদ্য যুগের বিকাশ ঘটে বা প্রতিষ্ঠা বিশেষ অবদান পালন করেন কে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশে হয়েছে কিছুদিন আগে, হয়েছে রিসেন্ট, সো এটা হওয়ার পসিবিলিটি নাই। শ্রীরামপুর মিশনারি, এটাও না। শ্রীরামপুর মিশনারিতে সর্বপ্রথম প্রিন্টিং প্রেস চালু হয়, ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র চালু হয় 1800 খ্রিস্টাব্দে। তাহলে শ্রীরামপুর মিশনারি হচ্ছে না। সংস্কৃত কলেজ কিছুদিন আগে হয়েছে, তার মানে এটাও হচ্ছে না। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এখানে হবে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নেই, স্ক্রিনশট নেন। ওকে, এরপরে আসি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 34 বিসিএসে আসছিল, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা আমি একটু আগেই বলছিলাম। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন, এবং ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ বা বিভাগীয় ফোর্ট উইলিয়াম কলেজের বিভাগের প্রধান এবং অধ্যক্ষ হন কে? এটা বলেন তো কে হয়? কে হয়? উইলিয়াম কেরি। এটা আমরা একটু আগে পড়াইছি, রাইট অ্যান্সার হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। আমরা একটু আগে আমরা থিওরিতে পড়াইছিলাম। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হন উইলিয়াম কেরি। এরপর আসি, ফোর্ট উইলিয়াম কলেজের কোন সালে বাংলা বিভাগ খোলা হয়? ফোর্ট উইলিয়াম কলেজে কোন সালে বা কত সালে বাংলা বিভাগ চালু হয়? 26তম বিসিএস আসছে এবং সাব রেজিস্ট্রার পরীক্ষা আসছে 2016 সালে। একটু আমাকে কাইন্ডলি বলেন যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? আমরা একটু আগেই পড়াইছি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? সবাই একটু কমেন্ট করে জানান। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? 7 নম্বর কোশ্চেন, রাইট অ্যান্সার কি হবে? বৃষ্টি একটা লিখেছে অপশন খ, সবুজ লিখেছে অপশন খ, 5 নাম্বার লিখেছে হানজিলা লিখেছে অপশন বি, দেওয়ান লিখেছে অপশন খ, শিউলি আক্তার লিখেছে অপশন খ, কফিল আহমেদ লিখেছে অপশন ঘ, আয়েশা আক্তার লিখেছে অপশন খ, উরুচিঠি লিখেছে অপশন ঘ 4, মানে 6-এর ঘ, 7-এর ঘ, 1801। ওকে, থ্যাংক ইউ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। 1801 সালে আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ চালু হয়, বাংলা বিভাগ চালু হয়। কোন দুই ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ প্রণয়নের পণ্ডিত? বাংলা গ্রন্থ প্রণয়নের পণ্ডিত, একটু বলেন তো রাইট অ্যান্সার কি হবে?
বাংলা গ্রন্থ প্রণয়নের পণ্ডিত। এখানে ফোর্ট উইলিয়াম, এখানে দেখেন উইলিয়াম কেরি আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত আছে, উইলিয়াম কেরি, রামমোহন রায় আছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আছে, রামরাম বসু আছে, রামরাম বসু এবং গঙ্গকিশোর ভট্টাচার্য আছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এখানে বলছে ফোর্ট উইলিয়াম কলেজে দুইজন এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত কারা কারা? প্রণয়নকারী পণ্ডিত কারা কারা? সবাই একটু বলেন। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থের প্রণয়নকারী কারা কারা? রাইট অ্যান্সার কি হবে? কোন দুই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়িতা পণ্ডিত? বাংলা একটু খেয়াল করেন, বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত। একটু খেয়াল করি দেখেন এখানে রাইট অ্যান্সারটা বের করা একটু টাফ। দেখেন উইলিয়াম কেরি এখানে ঠিক আছে রাইট অ্যান্সার, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা কিন্তু রং। খেয়াল করেন এই ফোর্ট উইলিয়াম কলেজে আমরা যদি বলি এখানে কারা কারা বাংলা অবদান রেখেছিলেন, একটু খেয়াল করি বাংলায় কারা কারা অবদান রেখেছিলেন। এক নম্বরে যদি আমরা বলি এখানে অবদান রেখেছিলেন উইলিয়াম কেরি সাহেব অবদান রেখেছিলেন। দুই নম্বরে এখানে অবদান রেখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তারপর হচ্ছে রামরাম বসু এবং 4 নম্বরে আছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তাহলে দেখেন এই 4 জন ব্যক্তি এই পাঠ্যপুস্তক বা গ্রন্থের সহায়তা করেছেন, গ্রন্থ প্রণয়নে সহায়তা করেছেন। এখন আমাকে খেয়াল করতে হবে এখানে যে গ্রন্থ প্রণয়নে সাহায্য করছেন এখানে কি ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম আছে? নাই। ঈশ্বরচন্দ্র তো হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, তাহলে এখানে ওনার অবদান নাই। তাহলে বলছে উইলিয়াম কেরি আছে রাজা রামমোহন রায়। কিন্তু খেয়াল করেন রাজা রামমোহন রায় কে আছে? রামরাম বসু আছে। তাহলে এখানে রাজা রামমোহন রায় আছে, একটু খেয়াল করি রামমোহন রায় আছে। তাহলে রামমোহন রায় তো আছে আধুনিক যুগে এসে তিনি হচ্ছে ধর্ম সংস্কারক এবং সাহিত্যের সংস্কারক। তাহলে এখানে দেখেন এইটাও নাই, তার মানে এটাও হচ্ছে না। এরপর বলছে রামরাম বসু আর হচ্ছে গঙ্গ কিশোর ভট্টাচার্য। এখানে গঙ্গ কিশোর ভট্টাচার্য হয়, কিন্তু রামরাম বসু এটাও হয়। আবার দেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আছে, রামরাম বসু আছে। তাহলে দেখেন দুইজনই এখানে আছে। তাহলে রাইট অ্যান্সারটা কি হয় বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হয়? রাইট অ্যান্সার আমরা যদি বলি যে কোন দুইজন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি, সেখানে আমরা বলতে পারি এটা রাইট অ্যান্সার এবং এইটাও রাইট অ্যান্সার। তবে আমাদের অপশনে এইটা রাইট অ্যান্সার নিয়েছে, আমাদের পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা রাইট অ্যান্সার নিয়েছে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি কি করেছেন? তিনি বাংলা সাহিত্যে অবদান রেখেছেন গ্রন্থ প্রণয়নের ক্ষেত্রে, এবং গ্রন্থ প্রণয়নের ক্ষেত্রে 4 জন লেখকই সমানভাবে ভূমিকা পালন করেছেন। এই 4 জনই কি করেছেন? সমানভাবে ভূমিকা পালন করেছেন। তাহলে রাইট অ্যান্সার আমরা দুইটাই নিতে পারি, এটাও রাইট অ্যান্সার এবং এটাও রাইট অ্যান্সার। এরপর একটু আসি ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা ভাষা চর্চা করতেন। বাংলা ভাষা চর্চা করতেন কে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা করতেন কে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা করতেন কে? সবাই একটু বলেন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা করতেন কে? এখানে হচ্ছে রামরাম বসু। রাইট অ্যান্সার হবে রামরাম বসু। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে একটা আকর্ষণীয়
সুখবরই বলতে পারেন। আপনাদের জন্য সুখবর হচ্ছে সামনে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এবং পরীক্ষা হচ্ছে, এবং স্বাস্থ্যকর্মী সুপার সাজেশন জেনারেল ব্যাচ আমাদের চালু হচ্ছে। এখানে আমরা 7 জন অভিজ্ঞ শিক্ষক আমরা ক্লাস নেব। 7 জন অভিজ্ঞ শিক্ষক আপনাদেরকে সার্বক্ষণিক তদারকি করবেন, এবং আপনাদের জন্য থাকছে 80টা, মোট 80টা ক্লাস। কয়টা ক্লাস? 80টা ক্লাস এবং 40টা পরীক্ষা। 80টা ক্লাস এবং 40টা পরীক্ষা, এবং 5টি বিষয়ভিত্তিক বইয়ের পিডিএফ পাবেন। 5টা বিষয়ভিত্তিক বইয়ের পিডিএফ লেকচার বুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কোর্সের মাধ্যমে। তো আমাদের কোর্সের মূল কোর্স ফি ছিল 2800 টাকা, কিন্তু বর্তমান সময় আপনারা একটা বিশাল ছাড় পাচ্ছেন। 50% ডিসকাউন্টে মাত্র 999 টাকা কিন্তু আপনারা এই কোর্সটি পারচেস করতে পারতেছেন। তো আপনারা যারা ভর্তি হতে চান আমাদের এই কোর্সে, তারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে মাত্র 999 টাকা পাঠাবেন। কোন নাম্বারে? 01873162083 এই নাম্বারে 999 টাকা সেন্ড মানি করে কিন্তু আপনারা চাইলে আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী সুপার সাজেশন ব্যাচে কিন্তু যুক্ত হতে পারেন। তো যারা যারা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদেরকে দ্রুত আমাদের পেজে ইনবক্স করেন নিবন্ধন লিখে। সবাই একটু নিবন্ধন লিখে ইনবক্স করেন, অথবা কেউ নিবন্ধন লিখে কমেন্ট করেন। নিবন্ধন লিখে কমেন্ট করেন অথবা নিবন্ধন লিখে ইনবক্স করেন। যারা এখন টাকা পাঠাবেন বা এখন ক্লাস চলাকালীন সময় যদি কেউ ভর্তি হতে চান, তাহলে ক্লাস চলাকালীন সময়ে আপনি একটু কেরি বানানটা রসিকার দেওয়া হয়, দীর্ঘিকার দেওয়া হয়, তবে রসিকার দিয়ে লেখাটাই উত্তম। ঠিক আছে? বিদেশি বানানে আমরা জানি, বিদেশি বানানে আগে একটা সময় দীর্ঘিকার দিয়ে লেখা হতো, কিন্তু এখন বিদেশি শব্দের বানানে রসিকার দিয়ে লিখতে হয়। সো এখন রসিকার দিয়ে লেখাটা শোভনীয়। ওকে, এখন একটু আসি, যে কোনো আবার এটাও কথা আছে যে যার নাম যেভাবে লেখা সেভাবে লিখতে হয়, এটাও একটা কথা আছে, তাই আমরা দুইভাবে লিখি, কোনো সমস্যা নাই এই বিষয় নিয়ে। একটু দেখি, যে কোনো মাধ্যমে আপনার টাকা পাঠাবেন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করে, অথবা যদি আপনার পার্সোনাল নাম্বারে যেভাবে টাকা পাঠায় ক্যাশ ইন বা সেন্ড মানি করে, আপনারা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে আপনাকে প্রাইভেট গ্রুপে কিন্তু অ্যাড দিয়ে দেওয়া হবে। তো আপনাদের ক্লাস কেমন লাগছে কাইন্ডলি একটু জানাবেন। আমরা এভাবেই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আমরা পেড ব্যাচে আরো সুন্দরভাবে আপনাদেরকে ডিটেলসে পড়াই, এবং আপনাদের জন্য কিন্তু বিস্তারিত আপনাদের যে লেকচার বুক আপনাদেরকে দিয়ে দেওয়া হয় পিডিএফ আকারে। তো ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। ক্লাস কি শেষ? না ভাই, ক্লাস শেষ না, একটু আমরা পড়াবো ইনশাল্লাহ। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি বলবো, আপনারা এখনই 19তম শিক্ষক নিবন্ধনের এই ব্যাচটাতে যুক্ত হয়ে যান আর আমাদের ক্লাসগুলো উপভোগ করুন। ইনশাল্লাহ আমাদের সাথে আপনাদের একটা ভালো প্রস্তুতি আমরা প্রত্যাশী। ওকে, একটু আসি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগের শিক্ষক নন কে? উইলিয়াম কেরি, বিদ্যাসাগর, রামরাম বসু, আর হচ্ছে রামমোহন রায়। তো আমরা একটু বলেন তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আমাদের এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নন কে? আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিল উইলিয়াম কেরি। তিনি ছিলেন বিভাগীয় প্রধান, শিক্ষকও ছিলেনই বটে, বিভাগীয় প্রধানও ছিলেন। বিদ্যাসাগরও শিক্ষক ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের। রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। তাহলে শিক্ষক ছিলেন না কে? বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না রামমোহন রায়। রামমোহন রায় তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন না, শিক্ষক নন। এরপর একটু আসি, তাহলে বলছে শ্রীরামপুর মিশনারিতে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? তাহলে আমরা জানি শ্রীরামপুর মিশনারিতে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কত সালে? আমরা একটু আগে পড়েছিলাম শ্রীরামপুর মিশনারিতে বাংলা মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা বা প্রিন্টিং প্রেস চালু হয় 1800 খ্রিস্টাব্দে। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। সবাইকে ক্লিয়ার? একটু আগে পড়াইছি শ্রীরামপুর মিশনারিতে বাংলা মুদ্রণ যন্ত্র চালু হয় 1800 খ্রিস্টাব্দে। সবাইকে ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর একটু আসি, বলছে বাংলা মুদ্রণ যন্ত্র মুদ্রণে বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক কে? সবাই একটু বলেন, বাংলা মুদ্রাক্ষরের জনক কে? এখানে একটু খেয়াল রাখা উচিত, বাংলা মুদ্রাক্ষরের জনক বা ডিজাইনার, জনক অথবা ডিজাইনার, যদি আমরা বলি ডিজাইনার, জনক অথবা ডিজাইনার যদি হয়, জনক অথবা ডিজাইনার হচ্ছে চার্লস উইলকিন্স। তবে যদি বলা হয় বাংলা মুদ্রাক্ষরের খোদাইকারী বা হস্ত খোদাইকারী, বাংলা মুদ্রাক্ষরের
খোদাই কারক, খোদাই কারক অথবা রূপকার, খোদাই কারক বা খোদাই কারক অথবা রূপকার। রূপকারকে, রূপকার হচ্ছে পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। তাহলে দেখেন বাংলা লিপির ডিজাইনারকে, ডিজাইনার হচ্ছে চার্লস উইলকিন্স, আর বাংলা লিপির রূপকার, রূপকার হচ্ছে কিন্তু পঞ্চানন কর্মকার। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে আমাদের রাইট অ্যান্সার এখানে হচ্ছে চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স। এরপর আসি, উপমহাদেশে প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? উপমহাদেশে বলছে, উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় 1498 খ্রিস্টাব্দে। বলেন তো এটা কত সালে? 1498। রাইট অ্যান্সার কি হবে? উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় কত সালে? উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয়, আমরা বলছিলাম উপমহাদেশে সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় 1498 সালে। 1498 সালে। ভারতবর্ষে শ্রীরামপুরের ছাপাখানা তৈরি হয় 1800 খ্রিস্টাব্দে এবং 1848 সালে রংপুরে ছাপাখানা তৈরি হয়। তাহলে এই তিনটা তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাদেশে ছাপাখানা তৈরি হয় 1498 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে হয় ভারতে শ্রীরামপুর মিশনারিতে হচ্ছে 1800 সালে, এবং আমাদের বাংলাদেশে রংপুরে ছাপাখানা বার্তাবহ তৈরি হয় 1848 খ্রিস্টাব্দে। এবার আমাকে দেখতে হবে প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে উপমহাদেশে সর্বপ্রথম কত সালে? তাহলে উপমহাদেশ হচ্ছে 1498 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? দ্রুত একটু কমেন্ট করে সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আসি, বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশে একটু বলেন তো, একটু আগে আমি বলছি বাংলাদেশে কোথায় ছাপাখানা তৈরি হয়? বাংলাদেশের ছাপাখানা তৈরি হয় রংপুরে। কোথায়? রংপুরে। সর্বপ্রথম ছাপাখানা তৈরি হয় রংপুরে। বার্তাবহ রংপুরে কত সালে? রংপুরে কত সালে? রংপুরে কত সালে? এই আপু 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 রংপুরে 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 কত সালে বলেন তো দেখি? রংপুরে কত সালে? রংপুরে কত সালে? 1848 খ্রিস্টাব্দে হচ্ছে রংপুরে, 1848 খ্রিস্টাব্দে রংপুরে। নাম ছিল বার্তাবহ, বার্তাবহ। এটা হচ্ছে 1848 সালে। এটাতে মতভেদ আছে, তারপরে এটাই রাইট অ্যান্সার। এরপর আসি, শ্রীরামপুর মিশনারি স্মরণীয় যে জন্য। তাহলে শ্রীরামপুর মিশনারি স্মরণীয় কিসের জন্য বলেন তো? শ্রীরামপুর মিশনারি বিখ্যাত কিসের জন্য? 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 সবাই একটু আমাকে কমেন্ট করেন। শ্রীরামপুর মিশনারি বিখ্যাত কিসের জন্য? 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 প্রথম মুদ্রণ যন্ত্রের জন্য। ক্লিয়ার? প্রথম মুদ্রণ যন্ত্রের জন্য। উপমহাদেশে প্রথম ভারতবর্ষে প্রথম মুদ্রণ যন্ত্র চালু হয় কোথায়? এই শ্রীরামপুর মিশনারিতে। শ্রীরামপুর মিশনারিতে। এরপর আসি, বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন কে? দেখেন এই যে প্রশ্ন চলে আসছে, নকশা তৈরিকারক, আরেকটা বলছিলাম কি হস্তলেখক, রূপকার বা শেপ দিছে, রূপকার বা খোদাই কারক। তাহলে খোদাই কারক, রূপকার যদি আমি বলি, নকশা তৈরি করছে, রূপ দিছে, খোদাই কারক হচ্ছে কে বলেন তো দেখি? নকশা একটু খেয়াল করেন। এখানে কাহিনী হচ্ছে নকশা তৈরি করেন যে তাকে বলা হয় ডিজাইনার। নকশা তৈরি করেন যে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডিজাইনার। তাকে বলা হয় ডিজাইনার। তাহলে ডিজাইনার হচ্ছে চার্লস উইলকিন্স। আর যদি বলা হয় রূপকার হচ্ছে পঞ্চানন কর্মকার। রূপকার হচ্ছে পঞ্চানন কর্মকার। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার ডি। 16 বি না ভাই, বি না, কি বলতেছে? ডি। চার্লস উইলকিন্স, একটু আগে পড়াইছি। ডিজাইনার জনক চার্লস উইলকিন্স।
আর রূপকার বা হস্তলেখক বা খোদাইকারক হচ্ছে পঞ্চানন কর্মকার। এরপর একটু আসি, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? 17 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? হেনরি হেনরি ডেরুজিও, ডিরুজিও, ডিরুজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হচ্ছে ডিরুজিও, ডিরুজিও। নিয়মিত ক্লাস চাই, নিয়মিত স্যারের ক্লাস চাই ইনশাল্লাহ ভাইয়া। নিয়মিত ক্লাস হবে, আমি বিজয় যাত্রা পরিবারের সাথেই আছি। আপনাদের যারা যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ, আপনাদের সাথে নিয়মিতই দেখা হবে। যেমন আজকে আমাদের পেইড ব্যাচও কিন্তু আমি ক্লাস নিয়েছি ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে পরিবারে যুক্ত থাকেন ইনশাল্লাহ, আমরা রেগুলার আপনাদের ক্লাসগুলো উপহার দিচ্ছি। ওকে, এরপর একটু আসি, ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল কি? সবাই বলেন। 18 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা তুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারায় তুষ্ট বাঙালি যুবককে বলা হয় ইয়ং বেঙ্গল। এরপর 19 নম্বর প্রশ্নে আসি। 19 নম্বর প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। দেখেন, এই ইয়ং বেঙ্গল নিয়ে আমাদের অনেক অনেক কথাবার্তা আছে। ইয়ং বেঙ্গল, দেখেন, ইংরেজি ভাবধারায় পুষ্ট বাঙালি যুবক, তারা চাইছে বাংলা সাহিত্যটাকে ইংরেজি ভাবের আদলে তারা নতুন একটা রূপ দিতে। এই ইয়ং বেঙ্গল হচ্ছে একটা সংগঠন যারা চাইছে 28তম বিসিএস পরীক্ষা প্রশ্নটা আসছে, এটা আপনাদেরও জানা উচিত, কারণ আমরা জানি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্নগুলো হয়। তো এইটা আমাদের ইংরেজি ভাবধারায় বাঙালি যুবকদের, এটা হচ্ছে একটা সংগঠন। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? 43 বিসিএস আসছে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? দেখেন, বিগত বছরের প্রশ্নগুলো আমাদেরকে ব্যাখ্যা সহ যদি আমরা পড়তে পারি, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্ন হুবহু পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো 43 বিসিএস যেহেতু আসছে, আমাদের পরীক্ষাটা আসতে পারে, একটু খেয়াল করেন, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন আমরা জানি গুরুত্বপূর্ণ অলওয়েজ। বলছে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? দেখেন, এটা রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কি? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 19 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 19 নম্বর দেখছে আমরা, মণি মুক্তা কমেন্ট করেছে 1926। 26 তো আপু, তিনটাই 26, 1926, 1926, 1926। রাইট অ্যান্সার কি হবে? একটা হচ্ছে 19 ফেব্রুয়ারি, 19 মার্চ, 19 জানুয়ারি। 19 জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ? একটু রাইট অ্যান্সারটা বলেন। আল রাহা ভুইয়া লিখেছে 19 খ। মুশিনা ফেরদৌসি লিখেছে খ। মাইকেল মধুসূদন দত্ত এর একজন ছিল। আচ্ছা, একটু খেয়াল করি। শেহজাদি ইসলাম লিখেছে খ। মনীষা ফেরদৌসি লিখেছে 19 জানুয়ারি 1926। 1926 সালে, 2026 আরো 100 বছর আগে, 1926 সালে। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা সবাই উত্তর করতেছেন 19 খ। 19 খ আসলে কি খ? হ্যাঁ, আসলেই খ। 19 খ হবে কি? 19 জানুয়ারি 1926। 19 জানুয়ারি 1926। 19 জানুয়ারি 1926। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে? সবাই একটু কমেন্ট করেন, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে? সবাই একটু কমেন্ট করেন। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে ছিলেন? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে ছিলেন? মানে কে 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 মুখপাত্র কে? আচ্ছা, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা পত্রিকা, ঢাকার শিখা পত্রিকা, ঢাকার শিখা পত্রিকা। এখানে একটা উক্তি ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তাহলে বলছে জ্ঞান, এই শিখা পত্রিকার স্লোগান কি ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
এই শিক্ষা পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা ছিল শিক্ষা পত্রিকার স্লোগান। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল এই শিখা। রাইট অ্যান্সার হবে শিখা। রাইট অ্যান্সার কি হবে? শিখা। সবাই কি ক্লিয়ার? এখন একটু আসি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হয় কত সালে? বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে? বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে? আমরা জানি 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা সাহিত্যে বা বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে? বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1952 সালে। 1952 সালে। রাইট অ্যান্সার কি? 1952 সালে। 1952 সালে। 1952 সালে। সবাই রাইট অ্যান্সার কি দিচ্ছেন? 1952। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা শিক্ষা পত্রিকার স্লোগান। ওকে, এরপর একটু আসি, বাংলা এশিয়াটিক সোসাইটি 1952 সালে। এরপর একটু আসি, বাংলা পিডিয়া কি? উপন্যাস, মহাকাব্য, কাব্য না জাতীয় জ্ঞানকোষ? বাংলা পিডিয়া কি? সবাই একটু কমেন্ট করে জানান। বাংলা পিডিয়া কি? সবাই একটু কমেন্ট করেন। বাংলা পিডিয়া কি? সবাই একটু কমেন্ট করেন। বাংলা পিডিয়া কি? উপন্যাস, মহাকাব্য, কাব্য, জাতীয় জ্ঞানকোষ নাকি নাটক? বলেন, রাইট অ্যান্সার কি হবে? 22 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? 22 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? বাংলা পিডিয়া কি? সবাই একটু কমেন্ট করে যান। বাংলা পিডিয়া কি? এটা কি উপন্যাস, মহাকাব্য, কাব্য না জাতীয় জ্ঞানকোষ? 22 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? এটা একটা জাতীয় জ্ঞানকোষ। বাংলা পিডিয়া হচ্ছে একটা জাতীয় জ্ঞানকোষ। থ্যাংক ইউ। আপনারা যারা সানজিদা, শেহজাদি ইসলাম, জেরেন, তারপর হচ্ছে আল রাহা বুয়ান, হ্যাঁ, শিল্পী আক্তার, আদ্রিজা রেয়া, মণিমুক্তা সবাই কমেন্ট করেছেন জাতীয় জ্ঞানকোষ। তার মানে ক্লিয়ার, আমরা সবাই ক্লিয়ার, বাংলা পিডিয়া হচ্ছে একটা জাতীয় জ্ঞানকোষ। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশ হয়? এনএসআই তে আসছে এটা একটু বলেন তো, কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয়? বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠান হবে? বলেন, কোন প্রতিষ্ঠান? 23 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? 23 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? বাংলা শিল্পকলা একাডেমি, বাংলা এশিয়াটিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলা একাডেমি? কোন প্রতিষ্ঠানে বাংলা পিডিয়া প্রকাশিত হয়? কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয়? এই যে জাতীয় জ্ঞানকোষ কোন প্রতিষ্ঠানের আন্ডারে, কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয়? কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। রাইট অ্যান্সার হবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। 23 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার খ। এরপর একটা আসে 24 নাম্বার, বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তন হয়? বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে দেয়া হয়?
বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে দেয়া হয়? এই যে আমরা কিছুদিন পর পর দেখি বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এই যে বাংলা একাডেমি পুরস্কার, এই পুরস্কারটা কবে থেকে দেওয়া হয়? 1960, 1961, 62, 64। 1960, 61, 62, 64 বলেন তো কত সাল থেকে দেওয়া হয় বাংলা একাডেমি পুরস্কার? 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 কত সাল থেকে দেওয়া হয় বলেন তো দেখি, কত সাল? 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এরপর একটু আসি, একুশে গ্রন্থ মেলা বা একুশে বই মেলা আয়োজক সংস্থার নাম কি? এই যে একুশে বই মেলা আমরা কিছুদিন পর আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখি, ফেব্রুয়ারিতে বই মেলা দেখি। এই একুশে বই মেলা আয়োজন করে কে? একুশে বই মেলা আয়োজন করেন কে? একুশে বই মেলা আয়োজক সংস্থার নাম কি? একুশে বই মেলার আয়োজক সংস্থার নাম কি? একুশে বই মেলার আয়োজক সংস্থার নাম কি? একুশে বই মেলার আয়োজক সংস্থার নাম কি? একুশে বই মেলা বা একুশে বই মেলা আয়োজক সংস্থার নাম কি? একুশে বই মেলা আয়োজক সংস্থার নাম কি? বলেন, সবাইকে বলেন। একুশে বই মেলার আয়োজক সংস্থার নাম হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই বই মেলার আয়োজন করে থাকেন। বাংলা একাডেমি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই একুশে বই মেলার আয়োজন করে থাকেন। বাংলা বলছে বাংলা সাহিত্যে কখন গদ্য যুগের সূচনা হয়? আমরা জানি বাংলা সাহিত্যে 19 শতকে গদ্য যুগের সূচনা হয়। 19 শতকে বাংলা সাহিত্যে গদ্য যুগের সূচনা হয়। এরপর আমরা একটু আসি 19তম শিক্ষক নিবন্ধন এবং সহকারী স্বাস্থ্যকর্মী সুপার সাজেশন জেনারেল ব্যাচ আমাদের চালু আছে এই মুহূর্তে। আপনারা যারা এই 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সে ভর্তি হতে চান, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সে ভর্তি হতে চান এবং স্বাস্থ্যকর্মী সুপার সাজেশন জেনারেল ব্যাচে ভর্তি হতে চান, আপনাদের জন্য আমরা 7জন শিক্ষক সার্বক্ষণিক আপনাদের জন্য সহায়তায় আছি। আমরা বাংলার জন্য একাধিক শিক্ষক, ম্যাথের জন্য শামীম স্যার, আমি সহ বাংলায় ক্লাস নিব, আরো অনেক শিক্ষক আছেন। জিকের জন্য নাসির স্যার আছেন, ইংরেজির জন্য আবিদুর স্যার আছেন এবং সায়েন্সের বিষয়গুলোর জন্য আপনাদের উপু স্যার আপনাকে হেল্প করবেন। ওকে, তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সার্বক্ষণিক গাইডলাইন আপনারা পাবেন এবং আপনারা 80টি লাইভ ক্লাস পাবেন এবং 24টি পরীক্ষা বা এক্সাম পাবেন। 24টা এক্সাম পাবেন এবং 5টি বিষয়ভিত্তিক পিডিএফ, আপনাদের যে বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, বিজ্ঞান 5টা বিষয়ভিত্তিক লেকচার বুক পিডিএফ পাবেন। আপনাদের রেগুলার কোর্স ফি ছিল 2800 টাকা, এখন বর্তমানে 50% ডিসকাউন্টে মাত্র 999 টাকায় কিন্তু আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা যারা যারা ভর্তি হইতে চান, যারা যারা এই কোর্সে ভর্তি হইতে চান, আপনারা কিন্তু চাইলে আমাদের এই কোর্সে এখনই যুক্ত হতে পারেন। এখন যারা যুক্ত হতে চান বা ভর্তি হইতে চান, আপনারা যারা ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে 01873162083 নাম্বারে 999 টাকা সেন্ড মানি করে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। অথবা যারা এখন ভর্তি হতে চাচ্ছেন না বা কালকে ভর্তি হবেন বা একটু পরে ভর্তি হবেন বা 1 ঘন্টা পর ভর্তি হবেন, তারা কিন্তু আমাদের পেজে নিবন্ধন কমেন্ট করেন অথবা নিবন্ধন লিখে ইনবক্স করেন। আর যারা টাকা পাঠাচ্ছেন বা পাঠাচ্ছেন ক্লাস চলাকালীন সময় যারা টাকা পাঠাবেন, ক্লাস চলাকালীন যারা টাকা পাঠাবেন তারা টাকা পাঠিয়ে আপনার নাম লিখে এবং আপনি যে বিকাশে টাকা পাঠালে বিকাশ, নগদ, রকেট স্ক্রিনশট অথবা ওই বিকাশ নাম্বারটা আপনারা জাস্ট আমাদেরকে ইনবক্স করে দিবেন, আপনাদেরকে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত করে দেওয়া হবে। ওকে, সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, আমরা যারা এখন ভর্তি হতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হই। স্ক্রিনে দেওয়া নাম্বারে 999 টাকা পাচ্ছি, আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যাই। যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন তারা আমাদের এই 50% ডিসকাউন্টে এই মুহূর্তে কিন্তু মাত্র 999 টাকায় ভর্তি চলছে। আপনারা দ্রুত ভর্তি হয়ে আমাদের সাথে কোর্সে ক্লাস চলমান আছে, ক্লাসগুলো করেন ইনশাল্লাহ, আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন। আপনাদের সাথে দেখা হবে আপনাদের সরকারি একটি চাকরির পর এবং আমরা চাই প্রত্যেককে আপনারা সফল হন। আমাদের ক্লাসগুলো করেন, রেগুলার ক্লাসগুলো করেন, আমাদের দেওয়া পিডিএফ গুলো পড়েন, আমাদের গাইডলাইন ইনস্ট্রাকশন ফলো করেন। আমাদের 7জন শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক আপনাদের সার্বক্ষণিক সহযোগিতায় পাশে আছে।
তো আমরা চাইবো যারা আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনারা অবশ্যই এই নিবন্ধনের কোর্সে এডমিট হয়ে আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো বেগবান, আরো গতিশীল করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি রাশিদুল ইসলাম বিদায় নিচ্ছি। যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় যাত্রা পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।